এরপরে আমাদের যে আরেকটা আছে দেখো প্লাস্টিক বডি, এটার বাংলা হচ্ছে তোমার নমনীয় বস্তু। খেয়াল করো, যদি এমন হয় যে if a body does not regain its original configuration at all after the deforming force is removed, it is called perfectly plastic body। তার মানে দেখো আমাদের একটা ফোর্স দিলাম, ফোর্স দেওয়ার পরে তোমার ওই জিনিসটা তো তোমার ইনিশিয়ালি ডিফর্ম হলো, কিন্তু ডিফর্ম হওয়ার পরে যদি ও একদমই ওর আগের অবস্থাতে ফেরত না আসে, তাহলে সেটাকে কিন্তু তোমার এরকম নমনীয় বস্তু বা পারফেক্টলি তোমার প্লাস্টিক বডি যেটা আছে এটা বলা হয়। এটার একটা উদাহরণ কি, এই যে সহজ কথায় যে দেখো প্লাস্টিক আর কি, হ্যাঁ প্লাস্টিক। তো দেখো অনেক সময় কি হয়, এই গাড়িতে প্রাইভেট কারে যখন হচ্ছে তোমার ধাক্কা লাগে তখন কি হয় বলতো, তখন এই যে এই জায়গায় মনে করো যে তোমার ধাক্কা লাগলো, তো ওই জায়গাতে একদম ভিতরে ডেবে যায় না, ওই জায়গাতে কিন্তু একদম দেখো যে জায়গায় ধাক্কা লাগে ওই জায়গায় একদম ভিতরে ডেবে যায়, ওই জায়গাটা কিন্তু তোমার আর ব্যাক করে না কখনো, হ্যাঁ ওই জায়গাটা তোমার যেহেতু তার আগের অবস্থায় ফেরত যেতে পারে না একটা ফোর্স অ্যাপ্লাই হওয়ার কারণে, তো এটা কিন্তু আসলে একটা প্লাস্টিক বডি। হ্যাঁ, তো তারপরে আরো যদি এক্সাম্পল দেখো, আমরা মনে করো যে কাগজ, হ্যাঁ কাগজকে যখন হচ্ছে দোমড়ায় মুচড়ায় তখন কিন্তু ও দেখো ওই অবস্থা থেকে, ওই দোমড়ানো মুচড়ানো অবস্থা থেকে নিজে থেকে কিন্তু ও আগের অবস্থায় ব্যাক করতে পারে না, তাহলে ওটাও কিন্তু একটা আমাদের দেখো প্লাস্টিক বডি। হ্যাঁ, এরকম মূলত এই যে দেখো আমাদের প্লাস্টিকের যেসব জিনিসপাতি আছে, হ্যাঁ ওইটাতে যদি তুমি এরকম ভাবে একটা ফোর্স দাও তাহলে কিন্তু দেখবো যে ওইটা এক জায়গায় তোমার ভেঙে গেছে এবং ওইটা কখনো হচ্ছে তোমার ব্যাক করতেছে না। তো এইরকম যদি হয় যে তোমার এরকম বল দিলাম, বল দেওয়ার পরে তোমার এই যে বলটা অপসারণ করার পরেও যদি বস্তু তার আগের অবস্থা যেটা ছিল ইনিশিয়াল অবস্থা ওইটাতে যদি ফেরত না আসতে পারে, তাহলে এটাকে কিন্তু আমরা কি বলবো, ওইটাকে আমরা বলবো হচ্ছে তোমার এরকম নমনীয় বস্তু, হ্যাঁ বা এটাকে তোমার অস্থিতিস্থাপক বস্তুও বলা হয়। প্লাস্টিক বডিকে তোমার অস্থিতিস্থাপক বস্তুও বলা হয়। আচ্ছা, এটা গেল। তাহলে দেখো আমরা কিন্তু আমাদের এই প্লাস্টিক বডি এবং পারফেক্টলি ইলাস্টিক বডি এদের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলাম। তো আরো যখন তুমি ফার্দার লেভেলে পড়ালেখা করবা তখন জানতে পারবা এই যে ইলাস্টিক বডি আছে এদের আরেকটা নাম দিয়ে ডাকা হয় যেটা হচ্ছে তোমার ডাকটাইল ম্যাটেরিয়াল। ডাকটাইল ম্যাটেরিয়াল গুলা সাধারণত কি হয়, ওদেরকে তোমার এইভাবে প্রসারণ করলে ওরা হচ্ছে তোমার প্রসারিতই হতে থাকে, হ্যাঁ তোমার মানে প্রসারিত হয় এবং হচ্ছে ওইটাকে যদি তুমি ছেড়ে দাও তাহলে হচ্ছে ওর একটা ইলাস্টিক লিমিট আছে, যে মানে ওই রেঞ্জের মধ্যে ফোর্স দিয়ে তুমি যদি এটাকে ছেড়ে দাও তাহলে হচ্ছে ও আবার আগের অবস্থাতে ব্যাক করতে পারে। হ্যাঁ, তো ওই ম্যাটেরিয়াল গুলো হচ্ছে তোমার ডাকটাইল ম্যাটেরিয়ালও বলা হয় বা এটাকে তোমার ইলাস্টিক বডিও বলা হয়। কিন্তু যদি এমন হয় কিছু ম্যাটেরিয়াল এমন আছে যাদের কাছে তুমি যতই ফোর্স দিয়ে টানো না কেন ওরা হচ্ছে ইয়া হবে না, তোমার হচ্ছে প্রসারণ হবে না, না হয় কি হবে তোমার এরকম একটু টানলে দেখা যাবে যে এটা ভেঙে যাবে। হ্যাঁ, তো দেখো ওইটা একটা নেচার। আর হচ্ছে আরেকটা কি হয় যে ওরা যদি ডিফর্ম হয়ও হালকা পাতলা, তো এই ডিফর্ম হওয়ার পরে ওদেরকে হচ্ছে সাধারণত তুমি আগের অবস্থায় ব্যাক করাতে পারবে না, ওদেরকে সাধারণত তোমার বলা হচ্ছে তোমার ব্রিটেল ম্যাটেরিয়াল। হ্যাঁ, ওই ব্রিটেল নিয়ে এখন আমাদের এখানটায় নাই, প্লাস্টিক বডি আর ব্রিটেল বডি কিন্তু এক না, হ্যাঁ এটা একটু ডিফারেন্স আছে। তো আমরা মূলত এই ইলাস্টিক বডিকে আমরা মূলত কি বলতে পারি, দেখো আমাদের ডাকটাইল ম্যাটেরিয়াল এদেরকে বলতে পারি। হ্যাঁ, তো এগুলোর এক্সাম্পল কি হতে পারে যে লোহা, ইস্পাত, হ্যাঁ এগুলো কিন্তু আমাদের ডাকটাইল ম্যাটেরিয়াল হতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে ব্রিটেল, ব্রিটেল এখন আমাদের আসে নাই, ওগুলো আমাদের যদি ফার্দার টপিক করতে করতে আসে সেই ক্ষেটে আমরা দেখবো, কিন্তু আলটিমেটলি আমাদের প্লাস্টিক বডি কি, প্লাস্টিক বডি হচ্ছে আমরা এটার উপরে ফোর্স দিব, প্লাস্টিক বডির উপরে ফোর্স দিয়ে এটা তোমার ইনলার্জ হবে কিন্তু তোমার ওইটা আগের অবস্থাতে ফেরত আসতে পারবে না, ওরা হচ্ছে তোমার প্লাস্টিক বডি। ওকে, তো আশা করি এটা ডিফারেন্সটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আসা যাক যেটা বলতেছিলাম যে ইলাস্টিক লিমিটের কথা। এই ইলাস্টিক লিমিট আমাদের হচ্ছে এই প্লাস্টিক বডি আর হচ্ছে এই ইলাস্টিক বডির মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট করে, যেটা আরেকটু পরে গেলে বুঝতে পারবা। তো দেখো এই ইলাস্টিক লিমিট সম্পর্কে কি বলা হয়েছে তোমার, ইলাস্টিক লিমিট এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম স্ট্রেস অর ফোর্স পার ইউনিট এরিয়া within a solid material that can arise before the onset of permanent deformation। আচ্ছা খেয়াল করো, তার মানে আমাদের পার্মানেন্ট ডিফরমেশন অর্থাৎ হচ্ছে পার্মানেন্টলি ওই জিনিসটার আকার পরিবর্তনের আগে আমাদের যেই পরিমাণ হাইয়েস্ট মানে সর্বোচ্চ যেই পরিমাণ তোমার স্ট্রেস হচ্ছে আলটিমেটলি তোমার ফোর্স ডিভাইডেড বাই হচ্ছে এরিয়া, হ্যাঁ যেটাকে আমাদের এখানে বলা হয়েছে ফোর্স পার ইউনিট এরিয়া উইদিন আ সলিড ম্যাটেরিয়াল। ওকে, তো দেখো আমাদের
এই যে এই স্ট্রেস বা এটাকে তোমার বাংলায় বলা হয় কি পীড়ন, হ্যাঁ। তো আমরা যদি এমন হয় যে দেখো আমাদের এই সর্বোচ্চ যেই পরিমাণ পীড়ন বা যেই পরিমাণ তোমার হচ্ছে পার ইউনিট অর্থাৎ হচ্ছে প্রতি ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করলে ওই ম্যাটেরিয়ালটা তোমার হচ্ছে কি হবে, এই যে পার্মানেন্ট ডিফর্মেশনের ঠিক আগ মুহূর্তে, হ্যাঁ, ক্যান অ্যারাইজ বিফোর দ্য অনসেট অফ পার্মানেন্ট ডিফর্মেশন। পার্মানেন্ট ডিফর্মেশন হওয়ার ঠিক আগ মুহূর্তে যেই পয়েন্ট ওইটাকে তোমার বলা হচ্ছে ওই পর্যন্ত রেখে তোমার বলা হচ্ছে ইলাস্টিক লিমিট, হ্যাঁ। আচ্ছা, এটার মানে এখনো আমাদের এখনো ওইভাবে ক্লিয়ার হলো না, আমরা একটু ভালোভাবে বুঝেছি। এই গ্রাফটা দিলে আমাদের হচ্ছে ক্লিয়ার হবে। তো দেখো আমাদের হচ্ছে এই গ্রাফ বরাবরে তোমার কি হচ্ছে, এই যে আমার হচ্ছে এই বরাবর এক্সটেন্ড হচ্ছে, মানে হচ্ছে আমাদের এই একটা মনে করে যে লোহার তার, হ্যাঁ, এই একটা লোহার তার, ওটার উপরে আমি হচ্ছে তোমার এরকম ভাবে ফোর্স দিচ্ছি। তো দেখো কন্টিনিউয়াসলি এটা ফোর্স আমি বাড়াচ্ছি, বাড়ানোর কারণে কি হচ্ছে এই তারটার দৈর্ঘ্য কিন্তু কন্টিনিউয়াসলি তোমার বাড়তেছে, হ্যাঁ। তাহলে আলটিমেটলি এই যে এটার কি লেংথ বাড়তেছে। তো এই যে এটা যে পরিমাণ লেংথ বাড়তেছে, লেংথ বৃদ্ধির পরিমাণ, এই যে এটাকে তোমার এক্সটেনশন বললাম, এটাকে আমি হচ্ছে আমার দেখো এক্স অ্যাক্সিস বরাবর রাখলাম, হ্যাঁ। আর হচ্ছে এই যে এটার জন্য কি করতে হচ্ছে বারবার বলো তো, এটার জন্য কিন্তু আমাদের বারবার ফোর্সটা বৃদ্ধি করতে হচ্ছে। আমাদের যত বেশি ইলংগেট করব তত বেশি কিন্তু আমাদের ফোর্স দিতে হবে, তাই না? আমরা কিন্তু দেখো যত বেশি এই জিনিসটাকে তোমার লম্বা করতে যাবো তত বেশি ফোর্স দিতে হবে। তো দেখা যাবে কি আমি ফোর্স দিচ্ছি, হ্যাঁ, এরকম ভাবে ফোর্স দিই, এরকম একটা লোহার তারকে টানতেছি, টানতে টানতে এরকম একটা আমরা দেখো কার্ভ খেয়াল করতে পারবো, যে মানে আমাদের সময়ের সাথে আমি যত ফোর্স দিব তত হচ্ছে এই জিনিসটা এক্সটেন্ড হতে হবে। যে ফোর্স দিচ্ছি দেখো আমাদের এক্সটেন্ড হচ্ছে, ফোর্স দিচ্ছি এক্সটেন্ড হচ্ছে, ফোর্স দিচ্ছি এক্সটেন্ড হচ্ছে, ফোর্স দিচ্ছি এক্সটেন্ড হচ্ছে, হ্যাঁ। এই যে দেখো এই পর্যন্ত আমরা দেখো আমাদের কিন্তু একটা লিনিয়ার একটা সম্পর্ক দেখতে পারলাম, যে ফোর্স দিলে আমাদের ওই জিনিসটা এক্সটেন্ড হবে একদম সমানুপাতিক হারে, হ্যাঁ। কিন্তু এরপরের রিজিয়নটাতে কি হলো দেখো, এই যে এই পয়েন্টটার পর থেকে আমরা হচ্ছে এদিকে ফোর্স দিচ্ছি কিন্তু আমাদের কিন্তু এক্সটেন্ড অত একটা বেশি হচ্ছে না, হ্যাঁ। এই যে দেখো তোমার না সরি ভুল বললাম, আমি হচ্ছে ফোর্স দিচ্ছি, হালকা ফোর্স দিলে আমাদের হচ্ছে এক্সটেনশনটা অনেক বেশি হয়ে যাচ্ছে। খেয়াল করো আমি হচ্ছে আগের পরিমাণই তোমার ফোর্স বাড়ালাম, কিন্তু আগে দেখো এইটুক পরিমাণ করে এক্সটেন্ড হতো, কিন্তু এই যে এখন এই যে অল্প পরিমাণ বা সেম পরিমাণ দেখো ফোর্স দিতে আমাদের এক্সটেনশন কিন্তু অনেক বেশি হয়ে গেছে, হ্যাঁ। তাহলে আলটিমেটলি কি হয় যে দেখো আমাদের এইটুকু পর্যন্ত, এই যে এইটুকু পর্যন্ত আসলে এই জিনিসটা তোমার উপর যত ফোর্স দেওয়া হবে ওইটা সমানুপাতিক হারে তোমার হচ্ছে এই জিনিসটার এক্সটেনশন হতে থাকে। কিন্তু আমি যখন এটার এই যে এই একটা লিমিটেড, এটার একটা লিমিট আছে, এটার একটা সহ্য ক্ষমতা আছে, ওই ক্ষমতার চেয়ে যখন আমি বেশি পরিমাণে তোমার এটার উপর ফোর্স দিয়ে দিব, তখন দেখা যাবে কি হালকা পরিমাণ তোমার ফোর্স বৃদ্ধিতে এই জিনিসটা অনেক বেশি পরিমাণে এরকম ভাবে লম্বা হয়ে যাচ্ছে তারটা, হ্যাঁ। এই যে আগে এইটুকু ছিল, এখন হচ্ছে আরেকটু বেশি পরিমাণ ফোর্স দিছি, ওইটার কারণে হচ্ছে এই জিনিসটা দেখো এই যে এইরকম অনেক বেশি লম্বা হয়ে গেছে, হ্যাঁ। তো দেখো এখন কি হবে, এই যে আগের রিজিয়ন যেটুকু ছিল, দেখি আমরা এই যে আগের এই রিজিয়নটুকু যেখানে ছিল, যেখানে আমাদের অল্প পরিমাণ বল দিলে অল্প পরিমাণ এক্সটেনশন হতো, এই রিজিয়নটুকুর ভেতরে আমাদের কি হতো, ইলাস্টিসিটি অর্থাৎ হচ্ছে স্থিতিস্থাপকতা এইটুকুর ভেতরে বিদ্যমান ছিল। তার মানে কি এটার উপরে তুমি তো বল দিলা, বল দেওয়ার কারণে তো এক্সটেনশন হয়েছে, কিন্তু তারপরে তুমি কি করলে, এই যে দেখো আমাদের এই বলগুলা কথার কথা হচ্ছে ইরেজ করে দিলা, এই যে এই যে বলগুলো আছে এগুলো ইরেজ করে দিলা, তাহলে কি হবে, এরা সবাই হচ্ছে এই যে এদের আগের অবস্থা মনে করে যে এটা, তো এরা সবাই হচ্ছে ওদের আগের অবস্থায় ফেরত যাবে। তার মানে কি, তার মানে এই যে তোমার হচ্ছে লম্বা হয়ে গেছিল বল দেওয়ার কারণে তার, এদেরকে যদি তুমি ছেড়ে দাও তাহলে ওরা কিন্তু তোমার দেখো এই যে এই সাইজের হয়ে যাবে, এই সাইজের হয়ে যাবে, মানে ওর যে আদি অবস্থা, ওই আদি অবস্থা আর হচ্ছে এই যে বল প্রয়োগ করার পরে ওদের যেটুকু প্রসারিত হয়েছিল, হ্যাঁ, ওইটা কিন্তু তোমার হচ্ছে বল অপসারণের পরে ওরা একই অবস্থায় ব্যাক করবে। তার মানে এই ঘটনাটাকে আমরা কি বলি, ঘটনার নাম দিয়ে আমরা হচ্ছে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। তাহলে এই পর্যন্ত অর্থাৎ এই যে এই পর্যন্ত হচ্ছে আমাদের দেখো কি আছে, স্থিতিস্থাপকতা বিরাজমান আছে। কিন্তু তারপরে যখন আমাদের এই যে হালকা পরিমাণ ফোর্স দিলে আমাদের অনেক বেশি এক্সটেনশন হবে, এই যে এই ঘটনাতে, এখন এখান থেকে তুমি যদি দেখো আমাদের এই বল, এই যে এই বলটাকে যদি রিমুভ করো তাহলে কি হবে জানো, তাহলে কিন্তু তোমার এই যে এটা এই আগে যতটুকু ছিল ইনিশিয়ালি অতটুকু থাকবে না, এটা হচ্ছে আরো লম্বা হয়ে যাবে, হ্যাঁ। অর্থাৎ ওই জিনিসটার ভিতরে কিন্তু তোমার একটা ডিফরমেশন হয়ে গেল। কি ধরনের ডিফরমেশন, পার্মানেন্ট ডিফরমেশন হয়ে গেল, হ্যাঁ। তো এই যে দেখো এইভাবে তোমার হচ্ছে ওই জিনিসটার ভিতরে আমাদের পার্মানেন্ট ডিফরমেশন হওয়ার কারণে কি হলো,
ওই যে আমরা অনেক বেশি ফোর্স দিয়ে দেওয়ার কারণে ওদের ভিতরে হচ্ছে তোমার পার্মানেন্ট ডিফর্মেশনটা হয়ে গেছে, আর পার্মানেন্ট ডিফর্মেশন হয়ে যাওয়ার কারণে ওরা হচ্ছে আর আগের অবস্থায় ব্যাক করতে পারতেছে না। তো এই যে তোমার দেখো এই পার্মানেন্ট ডিফর্মেশন হওয়ার ঠিক আগের অবস্থায়, এই যে দেখো একদম ঠিক আগের অবস্থায় ওরা কি করতেছিল, এই যে এই পয়েন্টে ছিল, তার মানে এই পয়েন্ট পর্যন্ত ওরা হচ্ছে এই যে ঠিক আগের যে অবস্থায় ওরা দেখো ও তার যে পরিমাণ বল প্রয়োগ করা হোক না কেন ও হচ্ছে ওর আগের অবস্থাতে ফেরত আসতে পারতেছিল। তো ওই রেঞ্জ পর্যন্তটাকে আমাদের বলা হচ্ছে কি দেখো ইলাস্টিক লিমিট। হ্যাঁ, বা এটাকে তোমার যদি বাংলায় বলা হয় যে প্রযুক্ত বাহ্যিক বলের যে সর্বোচ্চ বা ঊর্ধ্বসীমা পর্যন্ত কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকে তাকে ওই বস্তুর তোমার ইলাস্টিক লিমিট, বা তোমার এটাকে যদি বাংলায় বলা হয় তাহলে এটাকে বলা হয় কি দেখো স্থিতিস্থাপক সীমা। এটাকে তোমার স্থিতিস্থাপক সীমা বলা হয়। এখন এই জিনিসগুলো তোমার ইংলিশ টার্মগুলো এই চ্যাপ্টারে খুবই ইম্পর্টেন্ট জেনে রাখা, কারণ এটা নিয়ে তোমাদের ফার্দার লেভেলে অনেক পড়ালেখা হবে। হ্যাঁ, তো দেখো অনার্স লেভেলে এগুলো নিয়ে অনেক পড়ালেখা আছে, তো এই জন্য আমরা হচ্ছে এটা ইংলিশ টার্মগুলো জেনে রাখবো, আমাদের খুব সুবিধা হবে তাহলে। তো দেখো এটা তোমার হচ্ছে বাংলা ডেফিনিশনটা আমি এভাবে লিখি যে দেখো দেখো স্থিতিস্থাপক সংজ্ঞা বা ইলাস্টিক লিমিটের ডেফিনিশনটা খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের প্রযুক্ত বলের যে ঊর্ধ্বসীমা পর্যন্ত কোনো বস্তু স্থিতিস্থাপক থাকে তাকে ওই বস্তুর দেখো কি বলা হয় স্থিতিস্থাপক সীমা বলে। তার মানে এই যে দেখো আমাদের এই পর্যন্ত যদি আমাদের ফোর্স দেওয়া হতো, এই যে এই পর্যন্ত ফোর্স দিলে আমাদের হচ্ছে কি হতো, এই পর্যন্ত তোমার ফোর্স দিলে আমাদের এই বস্তুটা যে পরিমাণ এক্সটেন্ড হোক তারা হচ্ছে আবার তার আগের অবস্থাতে ফেরত আসতে পারতো যদি বলটা রিমুভ করা হতো। হ্যাঁ, তাহলে হচ্ছে ওই পর্যন্ত কি হয়, এই যে এই ফোর্সের এই ভ্যালু পর্যন্ত আমাদের এই জিনিসটা পূর্ণ স্থিতিস্থাপক থাকে, তাহলে এই যে এই বলের মানটুকু যে পর্যন্ত এটা হচ্ছে তোমার পূর্ণ স্থিতিস্থাপক থাকে ওইটাকে তোমার বলা হচ্ছে ইলাস্টিক লিমিট। এর তুলনায় বেশি পরিমাণ বল প্রয়োগ করে দিলে ওই বস্তুটা কিসে পরিণত হয়ে যাবে, ওই বস্তুটা হচ্ছে তখন তোমার প্লাস্টিক বস্তুতে পরিণত হবে। আর আমরা প্লাস্টিক বস্তু বা নমনীয় বস্তু সম্পর্কে দেখো কি শিখছি, এই যে ওই ধরনের বস্তুগুলোর উপরে তোমার বল প্রয়োগ করলে এই যে দেখো ওই বস্তুর উপরে তোমার যদি বল প্রয়োগ করা হয় তাহলে কিন্তু ওরা তোমার কি হয় দেখো এটা পারফেক্টলি প্লাস্টিক বডি হয়ে যায়। হ্যাঁ, মানে যদি ওরা আবার আগের অবস্থায় ফেরত না আসে তাহলে ওই ধরনের বডিগুলোকে তোমার প্লাস্টিক বডি বলা হয়। তাহলে এই যে আমাদের যে ঘটনা ঘটলো এখানে দেখো একটা সেম ম্যাটেরিয়াল, হ্যাঁ এটা একটা তোমার ডাকটাইল ম্যাটেরিয়াল যেটাকে বলা হোক না কেন, তো ওই একটা ম্যাটেরিয়ালের ভিতরে কিন্তু একই সময় তোমার কি কি ধর্ম নেচার, একই সময় কি কি ধর্ম বিরাজমান থাকে, একই সময় তোমার হচ্ছে দেখো এইটুকুর ভেতরে ও হচ্ছে এই যে এইটুকু পর্যন্ত ওই বস্তুটা কি, এই পর্যন্ত হচ্ছে ওই বস্তুটা তোমার এই যে পারফেক্টলি ইলাস্টিক বডি। হ্যাঁ, মানে হচ্ছে এইটুকু রেঞ্জের মধ্যে তোমার ধরো এটা আলাদা কালারটা দেখা, এই যে এই রেঞ্জটুকুর ভেতরে তোমার ওই বস্তুটা তার উপর বল প্রয়োগ করার পরে বল সরানো হলে ওই বলটা হচ্ছে তোমার কি হয় আগের অবস্থা, ওই তোমার বস্তুটা আগের অবস্থাতে ফেরত আসতে পারে। তো এই রেঞ্জটুকু পর্যন্ত, এই যে এই রেঞ্জটুকু পর্যন্ত তোমার ওই বস্তুটা কি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। হ্যাঁ, যে পয়েন্ট পর্যন্ত তোমার হচ্ছে এই ঘটনাটা ঘটে ওই পয়েন্টটার নাম হচ্ছে তোমার কি দেখো ইলাস্টিক লিমিট বা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক সীমা। হ্যাঁ, স্থিতিস্থাপক সীমা। আচ্ছা, তারপরে ওই একই বস্তুটার উপরে যদি তুমি আরো পরিমাণ বল দাও তাহলে কি হবে দেখো, এটা তোমার হচ্ছে হালকা পরিমাণ বল দিলে অনেক বেশি পরিমাণে এক্সটেনশন হবে, গ্রাফটা হচ্ছে যে দেখো এইভাবে চলতে থাকবে। তো দেখো এখন এই জিনিসটাতে কি হবে, এই অংশটুকুতে খেয়াল করো, এই যে এই অংশটুকুর ভেতরে তুমি এখন যদি বলটা সরেও দাও, এই যে এই পরিমাণ এক্সটেনশন হওয়ার পরে তুমি যদি এখন বলটা সরেও দাও তাহলে হচ্ছে ও আর আগের অবস্থায় ব্যাক করবে না। দেখা যাবে কি যে এখান থেকে তোমার এসে হয়তো এক্সটেন্ড হয়ে এখানটায় ব্যাক করবে,
এই পর্যন্ত এক্সটেন্ড করছি না, তো এটা এখন তোমার এই যে আবার আগের অবস্থায় ব্যাক করতে করতে এই পর্যন্ত তোমার ব্যাক করলো, কিন্তু একদম দেখো ওর ইনিশিয়াল যে স্টার্টিং পজিশন, ওই ইনিশিয়াল স্টার্টিং পজিশনে এসে এক্সটেনশনটাকে ও কিন্তু জিরো করতে পারবে না। এক্সটেনশন জিরো মানে কি, ওর যে আদি অবস্থা, ওই আদি অবস্থাতে ও হচ্ছে ব্যাক করতে পারবে না। তার মানে হচ্ছে ওর ভিতরে কিন্তু একটা এক্সটেনশন থেকে যাবে, মানে এই যে এতটুকু ছিল বস্তুটা, কিন্তু আমাদের দেখো এই যে এই পরিমাণ ফোর্স দিলে হ্যাঁ আমাদের হচ্ছে কি হয়, বস্তুটা তার আগের অবস্থায় ব্যাক করতে পারে। অর্থাৎ এই বস্তুটা তখন হচ্ছে এই যে দেখো এখন যদি আমি বলটা সরাই দেই তাহলে হচ্ছে কি হবে, তাহলে হচ্ছে ও আবার এই আগের অবস্থা আগের সমানই হয়ে যাবে। এটা হচ্ছে তোমার কি ইলাস্টিক লিমিটের মধ্যে এই ঘটনা ঘটে। কিন্তু আমি যদি এই জিনিসটাকে আরো বেশি বল প্রয়োগ করে ফেলি, হ্যাঁ আমরা যদি এই জিনিসটাকে আরো বেশি বল প্রয়োগ করে এটাকে অনেক বেশি তোমার ইলাস্টিক লিমিটের চেয়েও বেশি পরিমাণে তোমার হচ্ছে এক্সটেন্ড করে ফেলি, তাহলে কি হবে, তাহলে এখন যদি তুমি বলটা রিমুভ করে দাও তাহলে কিন্তু এই যে এটা দেখো আর আগেরটা সমান হবে না। দেখা যাবে কি এটা তোমার ছোট হতে হতে এই যে এই এতটুকু হয়ে গেছে, হ্যাঁ বল রিমুভ করার পর এতটুকু হয়েছে, কিন্তু ওর আদি অবস্থা সমান হতে পারবে না এই তারটা। তো দেখো এই যে এই অবস্থায় তারটা যে ঘটনা ঘটছে, হ্যাঁ এই যে এই ইলাস্টিক লিমিট পার করার পরে এটা কি হয়ে গেছে বলতো, ইলাস্টিক লিমিট পার করার পরে আমাদের বস্তুটা হয়ে গেছে একটা প্লাস্টিক বডি। আর ইলাস্টিক লিমিটের আগে আমাদের বস্তুটা আছে কি দেখো একটা ইলাস্টিক বডি হিসেবে। তাহলে আমি ইলাস্টিক লিমিটটাকে ওই পয়েন্ট হিসেবে ডিফাইন করতে পারি যে যেই পয়েন্টের তোমার যেই পয়েন্টের তুলনায় তোমার কম ভ্যালু হলে ফোর্সের আমরা একটা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু পাই, এবং বেশি ভ্যালু হলে আমরা একটা প্লাস্টিক বডি বা নমনীয় বস্তু পাই, ওই নির্দিষ্ট পয়েন্টটাকে আমরা কি বলবো দেখো ইলাস্টিক লিমিট বলবো।